আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আবারও অপারেশন ডেভিল হান্টের সেকেন্ড ফেজ শুরু হয়েছে। এরই মধ্যে হাজার তিনেক চারেক গ্রেপ্তার হয়েছে। কেন গ্রেপ্তার হয়েছে? সেই পুরনো অভিযোগ, আওয়ামী লীগ সমর্থক। 2024 সালের জুলাই আগস্টে সেই রক্তাক্ত মাসগুলো যেন যখন শেষ হলো, তখন বহু মানুষ ভেবেছিল একটা নিষ্ঠুর অধ্যায় অবশেষে পেছনে ফেলে আসা গেল। এত মৃত্যু, এত গুলিবর্ষণ, এত গ্রেপ্তার, দেশ এমন এক বর্বরতার বৃত্তে আটকা পড়েছিল যার ভয়াবহতা নিয়ে এখন আর বিতর্ক নেই। কিন্তু বাস্তবতা ঠিক বিপরীত চিত্র এঁকে দিয়েছে। 16 মাস পেরুতেই স্পষ্ট হয়েছে রাষ্ট্রীয় প্যাটার্ন বদলায়নি, শুধু এর ভাষা বদলেছে। জোরপূর্বক অপহরণের বদলে এসেছে মামলা, ক্রসফায়ারের বদলে এসেছে মব ভায়োলেন্স, আর রাজনৈতিক প্রতিহিংসার নতুন আবরণ হয়ে উঠেছে আইনের অপব্যবহার। শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে সেই একটাই অস্বস্তিকর সত্য: মামলা, হামলা, খুন, এই তিন সূচকের মাত্রা আগের তুলনায় 3 গুণ। সবচেয়ে আগে চোখে পড়ে মামলার দিকটা। এই সময়ে প্রায় 4.5 লাখ মামলা একটা প্রশাসনিক কর্মব্যস্ততার নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যের চিত্র। অনেক মামলায় হত্যা, নাশকতা, সন্ত্রাস বিরোধী আইনের আওতায়, এবং তদন্তে দেখা যাচ্ছে এর বিশাল অংশই টিকছে না। ভুয়া নাম, ভুয়া বাদী, ভুয়া সাক্ষী, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো এখন মামলা গঠনের এক নিয়মিত উপাদান। এমনকি কোথাও দেখা যাচ্ছে যে আসামিদের 80-90% বাস্তবে ঘটনাস্থলে ছিলেন না। আইনের চোখে এটা নিছক দুর্বল তদন্ত নয়, এটা ন্যায় বিচারের কাঠামোকে ভেঙে মানবাধিকার লঙ্ঘনের অনুমোদন দেওয়া। মামলা নামের এই ছায়া এখন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। কারণ অভিযোগের সত্যতা নয়, অভিযোগের অস্তিত্বই এখানে ভয়ের উৎস। একজন মানুষ জানতেই পারে না কোন অভিযোগে তার নাম জড়ালো, কেন জড়ালো, কি প্রক্রিয়া তদন্ত হলো। থানার কারো হাতে লেখা কাগজ হতে পারে তার পুরো ভবিষ্যতের নিয়ন্ত্রণ। এটা শুধু আইনের অপব্যবহার নয়, নাগরিককে ভয় দেখানোর কৌশল, যার লক্ষ্য তাকে অনিশ্চয়তায় বেঁধে রাখা। ব্যবসা, চাকরি, সামাজিক অবস্থান, এমনকি ব্যক্তিগত নিরাপত্তা, সবই নির্ভর করছে মামলা নামের এক অদৃশ্য যন্ত্রের মেজাজের ওপর। অর্থনৈতিক শোষণও বটে এটি একটি। প্রথম আলো বা অন্যান্যর অনুসন্ধানে উঠে আসছে যে বাদী জানেনই না তিনি বাদী, কারো নাম কেটে দিতে টাকা চাওয়া হচ্ছে, জামিন করিয়ে দেওয়ার আশ্বাস থেকেও টাকা তোলা হচ্ছে। এসব এখন স্বাভাবিক হয়ে গেছে। ভুয়া আসামি বানানো মানে শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং চাঁদাবাজির নতুন বাজার খোলা। আইন এখানে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যম নয়, এটি কারো আয় রোজগারের উৎস। সারা বাংলাদেশ জুড়ে এই মামলা বাণিজ্য চলছে দেদারসে। আর রাজনৈতিক নকশাটা কি? একটি বড় দলকে কার্যত নিষিদ্ধ করে ফেলা হয়েছে। তাদের সংগঠন বা মত প্রকাশের প্রতিটি জায়গাকে আইনের মাধ্যমে শাস্তিযোগ্য করে তোলা হয়েছে। এটা কোনোভাবেই কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা পুরো একটি সামাজিক গোষ্ঠীকে অপরাধী হিসেবে ট্যাগ করে রাখার প্রক্রিয়া। ব্যক্তিগত অপরাধ নয়, পরিচয়ের উপর ভিত্তি করে মানুষকে মামলার আতঙ্কে রাখা হচ্ছে। আইনের ভাষায় এটি সম্মিলিত শাস্তির কাঠামো। বিরুদ্ধ মত মানেই সম্ভাব্য অপরাধী, এই ধারণা যখন রাষ্ট্রের নীতিতে ঢুকে পড়ছে, তখন গণতন্ত্র তো দূরের কথা, ন্যায় বিচার আরো দূরের কথা। মানে দূরে দূরে চলে গেছে সবকিছু, গণতন্ত্র, ন্যায় বিচার। এর সঙ্গে যুক্ত হয়েছে সাইবার নিরাপত্তা আইন আর সন্ত্রাস বিরোধী আইনের সদ্য প্রয়োগ। পুরনো ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়াবহতা নিয়ে দেশবাসীর অভিজ্ঞতা আছে, আর নতুন আইনের মাধ্যমে সেই ভয়ই ফিরে এসেছে নতুন মোড়কে। সমালোচনামূলক পোস্ট, ব্যঙ্গাত্মক মন্তব্য, সাংবাদিকতার সাধারণ কাজ, এসবকে অভিযোগ হিসাবে ব্যবহার করে মামলা দেওয়া হচ্ছে। আবার সন্ত্রাস বিরোধী আইনে এমন অনেক মানুষকে ধরপাকড় করা হয়েছে যাদের রাজনৈতিক অবস্থান ছাড়া আর কোনো হুমকির ইতিহাস নেই। বিচার শুরুর আগেই দীর্ঘ রিমান্ড, দীর্ঘ আটক, এগুলো আসলে শাস্তিরই একটা রূপ। সর্বশেষ যার শিকার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। এবার যদি হামলার দিকে তাকাই, তাহলে আর কতগুলো হামলার কথা বলবো? প্রথম আলো, ডেইলি স্টার তো আছেই, মানে আর কত হামলার কথা বলবো বলুন? মব ভায়োলেন্স এখন এমন এক ধরনের বিকল্প বিচার ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। সন্দেহ হলেই ভিড় ছুটে আসে, পেটায়, মারে, কেউ ভিড়িয়ে করে, কেউ সাইডে দাঁড়িয়ে থাকে, আর পুলিশ পরে গিয়ে লাশ উদ্ধার করে। ময়মনসিংহের ভালুকার দীপক চন্দ্র বা দীপুর কথা মনে করি আমরা, যাকে পুড়িয়ে মারা হয়েছে। বার্তাটা কিন্তু খুব পরিষ্কার, রাষ্ট্র নিজে কাউকে মেরে হাত ময়লা করবে না। রাষ্ট্র দাঁড়িয়ে আছে ভিড়ের পেছনে। মৃত্যু আগের মতোই ঘটে যাচ্ছে, শুধু দায়ের বর্ণনা পাল্টে যাচ্ছে। সহিংসতার মূল কারণ বদলায়নি, বদলেছে এর বাহন।
জেলের ভেতর মৃত্যু, হেফাজতে নির্যাতন, আদালত আগের মতোই অনিশ্চয়তার দীর্ঘ সময়, এসবও একইভাবে চলছে। জামিন না পেয়ে মানুষ মাসের পর মাস পড়ে আছে, অনেকেই অসুস্থ হয়ে মারা যাচ্ছে। আর এসব মৃত্যুর উপর টান দেওয়া হচ্ছে প্রাকৃতিক, যেন রাষ্ট্রের কোনো দায় নেই। এই জায়গায় এসে দেখা যাচ্ছে জীবনের মূল্য এতটাই কমে গেছে যে আসলে তুচ্ছ হয়ে গেছে জীবন। আমাদেরকে 20টা মিনিট সময় দেন, আর একটু ফাঁকা করেন। আরে আমাদের কাছে 20 মিনিট সময়, 20টা মিনিট সময় দেব। ঠিক আছে স্যার, আপনি চলে যান, আপনি চলে যান। সম্মান করি আপনারা আমাদের 20টা মিনিট সময়, ঠিক আছে, একটু জায়গাটা ফাঁকা করেন, ঠিক আছে 20 মিনিট, এর বেশি না, কম সময় হয় না। আচ্ছা 20 মিনিটের সময় দিলাম, এই যাও যাও। আইনের শাসনের বদলে ভয়ই হয়ে উঠছে প্রধান লজিক। রাষ্ট্র চাইলে আপনাকে বাঁচতে দেবে, চাইলে আটকে রাখবে, আর চাইলে আপনাকে লাশ হয়ে ফিরতে হবে। এই প্রেক্ষাপটে মানবাধিকার সংস্থাগুলোর বিবৃতি জরুরি হলেও প্রভাবশালী ভূমিকা নিতে পারছে না। তারা বারবার বলছে সরকার বদলালে কিছু বদলায় না, বদলাতে হলে নিরাপত্তা বাহিনী, তদন্ত যন্ত্র, আইনের প্রয়োগ সবকিছুতে কাঠামোগত পরিবর্তন আনতে হয়। জাতীয় মানবাধিকার কমিশন কাগজে সক্রিয় হলেও মাঠে তাদের প্রভাব প্রায় নেই। ভুয়া মামলা, মব ভায়োলেন্স, হেফাজতে মৃত্যু, এসব বিষয়ে শক্ত এবং ধারাবাহিক অবস্থান না থাকায় মানবাধিকার সুরক্ষা যেন বেসরকারি সংস্থার কাঁধে গিয়ে ঠেকেছে। সরকার বেশিরভাগ সময় নীরব। পরিস্থিতি আরো জটিল হয়েছে সরকারের নিজের রাজনৈতিক দাবি নিয়ে। তারা নিজেকে দাঁড় করাতে চাইছে জুলাই আন্দোলনের নৈতিক গভর্নর হিসেবে। আন্তর্জাতিক কনভেনশনে সই করে তাদের বক্তব্য, আমরা মানবাধিকার সম্মত দেশ, তাই আমাদের নিয়ে সন্দেহ করবেন না। কিন্তু দেশের ভেতরে যখন সাংবাদিক থেকে শুরু করে সাধারণ অনলাইন ব্যবহারকারী পর্যন্ত মামলার মুখোমুখি হয়, পুড়িয়ে মারা হয়, যখন বয়স্ক সাংস্কৃতিক কর্মীকেও রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে হাজতে পাঠানো হয়, তখন আন্তর্জাতিক সনদের সই কাগজের চেয়ে বেশি কিছু না। ওই কাগজ ছিঁড়ে ফেলে দেন ভাই। এটা কেবল দ্বিচারিতা নয়, এটা রাজনৈতিক ভাষা দিয়ে বাস্তবতাকে ঢাকার প্রয়াস। আগের সরকারকে নিয়ে আপনারা অনেক কথা বলেছেন, তারা উন্নয়নের কথা বলে, মানবাধিকার প্রশ্নকে আড়াল করে। এখনকার সরকার তো ঠিক মানে এটাই তো ভয়াবহ। একই কৌশল নিয়ে তারা অন্য মাত্রায় চলে গেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব করছে নাকি নতুন বাংলাদেশ গড়ছে, এই শব্দ সমূহ দিয়ে কঠোর সিদ্ধান্তকে বৈধতা দিতে চাইছে তারা। কিন্তু বিচার করলে দেখবেন দমন পীড়নের ধরন বদলে গেলেও কাঠামোটা কিন্তু একই আছে। পুরনো সরকারের সময় গুম ক্রসফায়ার ছিল, এখন তার জায়গায় মব জাস্টিস আর ভুয়া মামলার দাপট। আর গুম ক্রসফায়ার কি বন্ধ হয়েছে? বন্ধ তো হয়নি। তখন ডিজিটাল নিরাপত্তা আইন ছিল, এখন সাইবার নিরাপত্তা আর সন্ত্রাস বিরোধী আইন সেই ভূমিকায়। রাজনৈতিক প্রতিশোধী দুই যুগের সংযোগ রেখা। আমরা সাংস্কৃতিক কর্মীরা আবার বিদ্রোহ বিপ্লবে নেমে যাব। তোমার নতুন স্বাধীনতার পাছায় লাথি মারি। বাঁচতে যদি চাও জনতার হাতে ক্ষমতা দিয়ে মামার দেশে যাও। মামলা হামলা খুন এই 16 মাসের 3 গুণ। মামলা হামলা খুন ইউনূস সরকারের 3 গুণ। এটা কোনো স্লোগান নয়, বরং বাস্তব বাস্তব বাস্তব। মানুষের ন্যায় বিচারের 3 স্তরেই একইভাবে আঘাত এসেছে। মামলার স্তরে মানুষ জানে না অভিযোগ সত্যি কিনা, হামলার স্তরে ভিড়ের মধ্যে মৃত্যু অপেক্ষা করছে, আর খুনের স্তরে কখনো জেল, কখনো রাস্তা, কখনো নদীর পানি। যেখানেই হোক মৃত্যুর সম্ভাবনা আগের তুলনায় বেশি, এবং যেখানে সেখানে পড়ে থাকছে লাশ। এই বাস্তবতা বদলাতে হলে মুখ পাল্টানো যথেষ্ট নয়, প্রয়োজন কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত। ভুয়া মামলার দায় নির্ধারণ করে দায়ীদের শাস্তি, সন্ত্রাস বিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনের রাজনৈতিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা, মানবাধিকার কমিশনকে কার্যকর ক্ষমতা দেওয়া, মব ভায়োলেন্সের ক্ষেত্রে দ্রুত বিচার, আর সবচেয়ে বড় কথা, বিরোধী মতকে শত্রু নয় গণতন্ত্রের সম্পদ হিসেবে মেনে নেওয়া। খুব ভালো ভালো কথা বলছি, কিন্তু এসব কিছু ইউনূস সরকার করবে না। যা ইচ্ছে তাই করবে। মানুষ ভাববে সরকার বদলেছে, কিন্তু রাষ্ট্র নামের যন্ত্র বদলায়নি। ভয় যেমন ছিল, ভয় তেমনই আছে। আর মানবাধিকার দিবসের বক্তব্য নাগরিকের কাছে কেবল তিক্ত ব্যঙ্গের মতোই শোনা এখন। তাদের প্রতিদিনের জীবনে যখন মামলা, হামলা আর মৃত্যু ভয় সবচেয়ে বড়, তখন এই কঠোর মৃত্যুময় বাস্তবতার চাইতে তার জীবনে তার কিছু নেই। মামলা, হামলা, খুন ইউনূস সরকারের 3 গুণ।